দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ আলোচনার বিষয় কেমন রাজনীতি দেখতে চাই। এই আলোচনার বিষয়টিকে নিয়ে আমরা কথা বলবো আমাদের স্টুডিওতে উপস্থিত যেই দুজন অতিথি রয়েছেন তাদের সাথে, খুঁজে বের করব আসলে কেমন রাজনীতি আগামীর বাংলাদেশে উপস্থিত হতে যাচ্ছে সেই বিষয়ে। শুরুতেই অতিথিদের সাথে পরিচিত হয়ে নিতে চাই। আমার ডানি রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক আপনাদের সাথে আজ আছি আমি মুরসালিন হক জুনায়েদ। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের যে এই পট পরিবর্তন হয়েছে, যে পরিবর্তিত বাংলাদেশ সামনে এসেছে, সেখানে মূল রাজনৈতিক ধারা এবং ছাত্রদের যে রাজনৈতিক ধারা তার মধ্যে আসলে কতটা মিল বা অমিল, মতৈক্য, এক ঐক্যমত সবকিছু মিলে আমরা আসলে আজকের এই আলোচনার পর্বটি সাজিয়েছি। আমি শুরুতেই একটু চলে যেতে চাই জনাব সরওয়ার তুষার, আপনার মাধ্যমে আমরা একটু আলোচনা শুরু করতে চাই খুব সাম্প্রতিক ঘটনা নিয়ে, অর্থাৎ গতকাল রাতের ঘটনাটি নিয়ে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে আপনাদের দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সাথে যে ঘটনাটি ঘটে গিয়েছে, সেখানে কিন্তু এক ধরনের অভিযোগ আছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় অবমূল্যায়নের একটি অভিযোগ রয়েছে, সেই কারণেও এরকম ঘটনা ঘটতে পারে, এটি এক ধরনের অভিযোগ আছে। এই অভিযোগের ব্যাপারে আসলে আপনারা কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচককে আমি শুভেচ্ছা জানাই। গতকালকে যে ঘটনা সেটা সার্জিস আলম পরিষ্কার করেছেন এবং আমরা বিভিন্ন নিউজের মধ্যে দেখেছি। তিনি এসেছিলেন তার প্রাইভেট ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীদের সাথে কথাবার্তা বলার জন্য। সেখানে তার কিছু বন্ধু-বান্ধব এবং অনুসারী তারাও ছিলেন এবং তারা 7টা থেকে 10টা পর্যন্ত বসা ছিলেন। তারপর ফেরার সময় কিছু ছেলে পেলে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে, বিশেষত সার্জিসকে উদ্দেশ্য করে, এবং সেখানে একটা উত্তেজনা তৈরি হয় এবং তখন সার্জিসের সাথে যারা ছিল তাদের উপর তারা হামলা করে। এবং সেখানে আজকে যেটা সার্জিস বলেছেন তার ফেসবুক পোস্টে, যে এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতার নাম পাওয়া যাচ্ছে যে তিনি এখানে জড়িত ছিলেন। খেয়াল করবেন যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনেক বঞ্চনা থাকতে পারে কিংবা অভিযোগ থাকতে পারে, সেটা নিয়েই কিন্তু কথা হচ্ছিল, সেটা নিয়েই সার্জিসের সাথে কথা হচ্ছিল এবং তারা তো সুন্দর করে আলোচনা করে চলে যাচ্ছিলেন। এবং যে হামলা যারা করেছে, যে হামলায় আজকে যিনি আহত হয়েছেন, আজকে উনি একজন নর্থ সাউথের সামনে সংবাদ সম্মেলন করেছেন, সেখানেও কিন্তু তিনি একই অভিযোগ করেছেন। তিনি কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সম্ভবত নর্থ সাউথের কাজী তাহমিদ বা এরকম নাম, আমার নামটা ঠিক স্মরণে নেই এই মুহূর্তে। তো তিনিও কিন্তু বলেছেন যে তারা একসাথে ছিলেন এবং তারপরে তাদের উপর হামলা হয়। তো এই হামলাটা কেন হলো আমরা জানি না, মানে ব্যাপারটা এরকম না যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পদ পায় নাই তাই তারা হামলা করেছে, ব্যাপারটা একেবারে এরকম না। বরং তারা সার্জিসের সাথে বসার পরে কথাবার্তা হয়েছে, চলে যাওয়ার সময় এটা একটা উত্তেজনার সৃষ্টি করে এই কাণ্ডটা ঘটানোর চেষ্টা করেছে। এবং এটা আমি জানি না, ছাত্রদলের একজনের নাম পাওয়া যাচ্ছে, ছাত্রদল এটা আরও ভালো ব্যাখ্যা করতে পারবে, কিন্তু যারাই হোক এই কাজটা তারা ঠিক করে নেই। এরকম হামলা কিংবা একটা পরিস্থিতি তৈরি করা, যদি কোনো অভিযোগ থাকে, যেমন একটা যে কোনো কমিটি দেওয়ার সময় কমিটিতে সবসময় কিছু প্রশ্ন, কিছু অভিযোগ, কিছু আক্ষেপ থাকবে এবং সেটা নিয়ে আলোচনাও চলতে পারে। সার্জিস কিন্তু তাদেরকে কথা দিয়ে এসেছেন যে আমরা এটা কমিটিতে এক্সটেন্ড করবো, তখন আমরা অবশ্যই আপনাদেরকে নেব। আর এমন না যে আমাদের বর্তমান কমিটিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউ নাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেকেই আছে এবং কি পুসাবের সাথে জড়িত অনেকেও আছে, একাধিক আছে, মানে যুগ্ম আহ্বায়কের মধ্যে আছে, যুগ্ম সদস্য সচিব প্যানেলে আছে, সংগঠক প্যানেলে আছে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন অনেক শিক্ষার্থী আবার আন্দোলনে ছিলেন, ফলে সবাই মনে করছেন যে তাদের থাকা উচিত এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। যে আগে আপনি দেখেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যখন নতুন একটা ছাত্র সংগঠন হলো, সেখানেও গিয়ে তারা জানালেন যে তারা কেন নাই, এখন তারা দলে কেন নাই, তার মানে তারা রাজনীতি করতে চাচ্ছেন এবং তারা মেইন স্ট্রিম পলিটিক্সে আসতে চাচ্ছেন। তারা মনে করছেন তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করা হচ্ছে না। আমি এই ঘটনাটাকে পজিটিভলি দেখি, এই যে তাদের এই অভিযোগটাকে, কারণ এর আগ পর্যন্ত সবসময় ধারণা করা হতো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বাংলাদেশের নিয়ে ভাবে না, তারা সবসময় বিদেশমুখী থাকে এবং রাজনীতি বিমুখ ইত্যাদি। সেই অভিযোগটা এখন আর করা যাচ্ছে না এবং গত জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থানে আমরা তাদের বিরচিত ভূমিকা দেখতে পেয়েছি এবং তাদের কারণেই আসলে গণঅভ্যুত্থানটা অনেক দূর পর্যন্ত সফল হয়েছে বলা যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে হামলার ঘটনাটা সেটা কমপ্লিটলি আলাদা। এটাকে কোনোভাবেই আমি এভাবে দেখতে চাইবো না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদ না পেয়ে তারা হামলা করেছে, একেবারেই সেরকম না। উল্টো তাদের উপর হামলা করা হয়েছে। যিনি 13টা সেলাই জাল লেগেছে তিনি কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনা হচ্ছে এরকম। কিন্তু আমরা যদি বলি যে বাংলাদেশের এখন পর্যন্ত 54 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই দিকে যদি তাকাই, যে কমিটিতে স্থান না পেলেই এক ধরনের ক্ষুদ্র প্রতিক্রিয়া জানানো, এখান থেকে আসলে প্রথমে গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি দুটিকে আসলে মুক্ত হতে পারলো না। কমিটিতে স্থান না পেয়ে এরকম না, আমি তো বললাম যে আমাদের দিক থেকে যেটা হচ্ছে যে এখানে অনেকেই আছে আমাদের বিদ্যমান কমিটিতে। আপনি যদি একটু দেখেন তালিকাটা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনেক আছে, কিন্তু আমি বললাম যে 217 জনের কমিটিতে যতটা থাকা দরকার ততটা হয়তো ছিল না, কিংবা আমরা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিতে পারবো না, সাবেক যারা তাদেরকে নিতে হবে।
এবং যাদের একটা ন্যাশনাল লেভেলের এক্সপোজার আছে তাদেরকে নিতে হবে। তো তাদের সাথে আমাদের মানে কার্যকর যোগাযোগটা স্থাপিত হয় নাই, সেটা আমরা স্বীকার করি, আমাদের দিক থেকে সেই ঘাটতি আছে, আমরা সেটা তৈরি করবো। আমরা এমন না যে আমাদের এই কমিটি, আমরা বলেছি যে 1 বছর থাকবে এবং কমিটি কিন্তু এক্সটেন্ড করা যাবে। ফলে মানে এমন না যে তারা আছে আমাদের সামনে আমরা তাদেরকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছি, যারা আছে তাদেরকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। আপনি যদি আমাদের কমিটি দেখেন, যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্য হিসেবে তারা আছেন। কিন্তু শিক্ষার্থীদের ইস্যুটা আলাদা। শিক্ষার্থীদের নানাভাবে তারা মনে করছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গত গণঅভ্যুত্থানের পর থেকে, যে তারা শুধু এই দুটো একটা ছাত্র সংগঠন একটা রাজনৈতিক দলে না, ওভারঅল তারা একটু পিছিয়ে পড়েছে বলে তারা মনে করছে এবং সঙ্গত কারণেই মনে করছে। এটা নিয়ে আমি মনে করি যে তাদের অভিযোগটা ঠিকই আছে। আমাদেরকে ভাবতে হবে যারা কীভাবে তাদেরকে আমরা ইনক্লুড করব। কিন্তু এইটাকে ওই যেভাবে পদ নিয়ে যে মারামারি ওইভাবে দেখা যাবে না আর কি। বাড়তি যে হামলাটা হয়েছে সেটা সম্ভবত সার্জিসের উপর কারোর কোনো ক্ষোভের জায়গা থেকে করেছে এই কাজটা। যারাই করেছে তারা কাজটা ঠিক করে না এবং আমি মনে করি যে তাদেরকে, যদি তাদের কোনো দলীয় কিংবা সাংগঠনিক সংশ্লিষ্টতা থেকে থাকে, সেটা চিহ্নিত করে তাদেরকে শাস্তি দিতে হবে। জি স্যার তুষার, আমরা ফিরবো আপনার কাছে। কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনার কাছে যেটি জানতে চাই যে গতকালের ঘটনায় সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ছাত্রদল সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন। এমন অভিযোগ আসলে আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন? আপনারা সাংগঠনিক কোনো অনুসন্ধান করেছেন কিনা? আপনি কিছু বক্তব্য গণমাধ্যমে ইতিমধ্যে দিয়েছেন, আপনার কাছে আরেকটু পরিষ্কার হতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মুরসালিন হক জুনাইদ এবং আমার সহ আলোচক সারওয়ার তুষার। আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল মুক্তিযোদ্ধারা এবং যারা শহীদ হয়েছেন 1971 সালে, এবং স্মরণ করছি আমাদের স্বচক্ষে দেখা সম্মুখ সারিতে যুদ্ধ করা আমাদের অনেক সহযোদ্ধা যারা ইতিমধ্যে জুলাই আন্দোলনে নিহত হয়েছিল, তাদেরকে স্মরণ করছে, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং আহত অবস্থায় এখন হসপিটালে কাতরাচ্ছে তাদেরকে স্মরণ করছি। ছাত্রদলের বিষয়টা যেটা আসছে, আপনার গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনারা জানেন গত 27 ফেব্রুয়ারিতে মধুর ক্যান্টিনে একটা ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটার যে একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর একটা হামলা হয়। সেখানে আমরা হামলার শিকার বুশরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটা নারীকে কীরকম লাঞ্ছিত করেছে সেটা আমরা গণমাধ্যমে দেখেছি, এবং আমরা এটাও দেখেছি জুলাই আন্দোলনের সময় একটা ছেলে তার বোনকে সেভ করার জন্য যে একটা ভূমিকা রেখেছিল তাকেও নির্মমভাবে আঘাত করা হয়েছে, এবং মিডিয়াতে এটা অলরেডি এসেছে। যেই ছেলে স্টেক হোল্ডারের মধ্যে জুলাই বিপ্লবে কাজ করেছে, জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার সারা বাংলাদেশের প্রতিটি মানুষই, সকল দল মত নির্বিশেষে সকল শ্রম পেশার মানুষ। তো সেই ক্ষেত্রে যেই বিষয়টা ক্ষোভের বহিঃপ্রকাশ এসেছে, যেই ছাত্র দলের বিরুদ্ধে সার্জিস আলম যে কথাটা তুলেছে তার ফেসবুকে এবং অনলাইন মিডিয়াতে, সরাসরি একটা সংগঠনকে দায় চাপাতে হলে অবশ্যই রাজনৈতিক পরিপক্কতা এবং সকল বিষয় বিবেচনা করেই কিন্তু আমরা ফেসবুকে একটা জিনিস দিতে পারি। এটা আমার অধিকার আছে, আমার কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, আমার লেখালেখির অধিকার আছে, তাই বলে আমি ঢালাওভাবে যে কাউকে দোষারোপ করতে পারি না। আহমেদ শাকিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথম অবস্থা হচ্ছে আহমেদ শাকিল কে? সে একজন শিক্ষার্থী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের। তারা আন্দোলন করেছে, যখন সকল সরকারি বিশ্ববিদ্যালয় আন্দোলন স্থিমিত হয়ে গেছে তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই জায়গাটা থেকে তারা স্টার্ট করেছিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এআইবি, সাউথ ইস্ট, এরা সবাই মিলে একসাথে সেখানে আহমেদ শাকিলের নেতৃত্ব দিয়েছিল। তো আহমেদ শাকিলের সাধারণ শিক্ষার্থীদেরকে জড়ো করে ওই আন্দোলনে বিভিন্ন কার্যক্রম করার প্রেক্ষিতে আহমেদ শাকিলদের অনেক জবাবদিহিতা চলে আসে সাধারণ শিক্ষার্থীদের কাছে। তো রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে। জুলাই বিপ্লবে কিন্তু আমরা সকল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি। এখন রাজনৈতিক কার্যক্রমের কারণে তর্কের খাতিরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি। আহমেদ শাকিল এখানে এসেছে, যেভাবে আহমেদ শাকিলকে বলা হয়েছে যে সেই সম্পূর্ণ দোষী এবং সে হামলা করেছে। আমরা একটা ভিডিও ফুটেজ আপনারা হয়তো ভাইরাল হয়েছে, সে বলতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যখন সার্জিস আলমের উপস্থিতিতে জানতে চেয়েছে কেন আপনি এখানে কেন এসেছেন, এরকম একটা প্রতিবাদ স্বরূপ তারা কথা বলতে চেয়েছে, তখন কিন্তু আহমেদ শাকিল ওখানে গিয়ে সাধারণ শিক্ষার্থী থামিয়ে সে নিজেই কথা বলেছে যে আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে দেখে আমি কথা বলছি। আপনি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে গুরুত্ব না দিয়ে যে কমিটি করেছেন বা আপনাদের দল গুছিয়েছেন, সেই ক্ষেত্রে আপনাদের তো এখানে আসার তেমন অধিকার নেই। এটা সাধারণ শিক্ষার্থীদের, যারা সাধারণ শিক্ষার্থী ওখানে উপস্থিত ছিল তাদের সাথে যেন আহমেদ শাকিল সাধারণ শিক্ষার্থী হিসেবে মত প্রকাশ করেছেন। সেই জায়গায় তো ছাত্রদলকে ঢালাওভাবে সার্জিস আলম দোষারোপ করতে পারে না।
আপনি যে প্রশ্নটা করেছেন 5 আগস্টের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কিন্তু ছাত্রদলের সাংগঠনিক কিন্তু খুব জিরো টলারেন্সে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি প্রকৃত দোষী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে যদি কেউ দোষী প্রমাণিত হয়, ছাত্রদল এবং আমাদের বিএনপির সকল অঙ্গ সংগঠনকে যে কোনো সময় কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেয়। বিশেষ করে ছাত্রদলের এমনও নজির আছে যে কোনো একজন ছাত্রদলের নেতা অভিযুক্ত হয়েছে, সে তার প্রেক্ষিতে কিন্তু তাকে বহিষ্কার করে তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। আপনার সংগঠন আহমেদ শাকিলের পরিচয় আসলে কিভাবে নিশ্চিত করছে? আমাদের তো অনেক বড় সংগঠন। আহমেদ শাকিল তো একজন রাজনৈতিক কর্মী, এটা সবাই জানে, এবং তার আপনি সে ওপেন যে সে প্রকাশ্যে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত, কিন্তু সেই জায়গায় সে ছাত্রদলের রাজনীতির সাথে কিন্তু জড়িত এই হিসেবে যায়নি। সে সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সে ওখানে অবস্থান করছিল তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে, এবং একজন রাজনৈতিক কর্মী আড্ডা দিচ্ছে। আপনি তো ফেসবুকে সার্জিস আলম তারাবি পড়তে যাওয়ার যে একটা স্ট্যাটাস দিয়ে উনি সবসময় যাচ্ছে, সেই জায়গায় আমরা কিন্তু দেখতে পাই যে তারাবির টাইমটাও কিন্তু উনি আড্ডা দিচ্ছে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক নেতার সাথে সম্পর্কটা গল্প আড্ডা ভিউ এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু সম্পর্কটা দৃঢ় হয়। তো আহমেদ শাকিল তার বিভিন্ন সাথে নামাজ পড়ে এসে গল্প করছিল, এমন সময় যখন এই পরিস্থিতি দেখছে সে এগিয়ে এসেছে। এবং আহমেদ শাকিল তো ডেফিনেটলি সে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। সে যদি দোষী হয়, সে যদি সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষতার মাধ্যমে প্রমাণিত হয়, সে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত তো আমরা তদন্ত চলছে, কথাবার্তা চলছে, সাংগঠনিকভাবে আমরা দেখছি যে আসলে ওই ঘটনাটি গিয়ে উঠেছে। তো আমি প্রথমেই বলেছি আহমেদ শাকিলের প্রথম পরিচয় গতকালকের ঘটনায় সে একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, তারপর পরবর্তী পরিচয় ছাত্রদলের নেতা। জি, আমরা ফিরবো আবার আপনার কাছে। আমরা একটু সালাওয়াত হোসেন আপনার কাছে যেতে চাই। আপনি সমালোচকের কথা শুনলেন, আপনাদের নেতা যে ছাত্রদল সম্পৃক্ততার কথা বললেন, এই অভিযোগ উত্থাপনে আসলে আরেকটু সতর্কতার প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন কিনা, বা আরেকটু সময় নেওয়া দরকার ছিল কিনা? আর যদি নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের কথা আসলে আপনারাই বলছেন জুলাই আগস্ট পরবর্তী সময়ে, এই যে একটি বিষয় উঠে আসছে যে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে, এই যে আলটিমেটামের যে বিষয়টি, এটি তো পুরনো বাংলাদেশের পুরনো বন্দোবস্তের কথা, আপনারা নতুন কি করবেন? না, আলটিমেটাম যে কোনো দাবি আদায় করার একটা খুবই স্বীকৃত পদ্ধতি। এখন আমার ভাই যেভাবে বললেন যে আহমেদ শাকিল ওখানে ছাত্র হিসেবে, আমরা কীভাবে এটা আলাদা করব যে ওই সময় আপনি ছাত্র হিসেবে ছিলেন, ছাত্র দল হিসেবে ছিলেন না, ঠিক আছে? আহমেদ শাকিল ডেফিনেটলি ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা, এবং তিনি অহেতুকভাবে যখন তারা ফিরে আসছিলেন সার্জিসের সাথে যারা, তাদেরকে এক ধরনের মানে আগ বাড়িয়ে গিয়ে এই কাজটা করেছেন, এটা ঠিক করেন। এবং ছাত্রদলের উচিত এটাকে কোনোভাবেই জাস্টিফাই করা উচিত হবে না। যে আমরা মনে করি যে এখানে, এটা কিন্তু সার্জিসও বলেছেন যে ছাত্রদল এখানে সংগঠন হিসেবে জড়িত আছে বলে আমরা মনে করি না, কিন্তু একজন ছাত্রদল নেতা ওখানে ছিলেন, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এবং তিনি আসলে এই উস্কানিটা পুরোটা দিয়েছেন। ব্যাপারটা এরকম না যে উনি কোইন্সিডেন্টালি ওখানে দাঁড়িয়েছিলেন এবং তারপরে এই হাঙ্গামা দেখে উনি গিয়ে ওখানে মধ্যস্থতা করতে গেছেন। এই গল্প তো দিয়ে লাভ নেই, এটা আমরা সবাই জানি যে এটা খুব ক্লিশে হবে। কিন্তু যেটা হয়েছে যে সার্জিসের উপরই এই আক্রমণটা করা হয়েছে। এবং ধরে নিলাম আমি যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ওই যে, আপনি খেয়াল করে দেখেন উনি যেটা বলেছেন এটার প্রবলেমটা কোথায়, যে ওখানে মধুর ক্যান্টিনে তাদের উপর হামলা হয়েছিল বা তাদের সাথে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল একটা ছাত্র সংগঠনের ঘটনাকে কেন্দ্র করে। এটার সাথে সার্জিসের সম্পর্ক কী? সার্জিসের উপর তারা কেন করবে? উল্টো যারা হামলা শিকার হয়েছে গতকালকে, তারা তো প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। ফলে আমি মনে করি যে এখানে দায় স্বীকার করা উচিত। সংগঠনগতভাবে যদি এইটা আহমেদ শাকিল যে ছাত্রদলের নেতা হিসেবে এটা করেছেন, এটা যদি তারা স্বীকার না করেন, তাহলে পুরো সংগঠনের উপর দায়টা আসবে, খুব স্বাভাবিকভাবে আসবে। আপনি তো আলাদা কখনোই কাউকে বোঝাতে পারবেন না যে কালকের পত্রিকায় কি লেখা হবে যে নর্থ সাউথের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ শাকিল এই কাজটা করেছেন, লেখা হবে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিল, এবং তার পোস্ট সহই আসবে। এটাই নিয়ম, এটাই সব। আমি যদি এই কাজটা করি, কেউ বলবে না যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সারোয়ার তুষার কাজটা করেছে, বলবে যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। এটাই নিয়ম। তো এটা আমরা সবাই জানি, ঠিক আছে? এখন এই যে আলটিমেটাম যেটা হয়েছে, যে সার্জিস তো অ্যাগ্রিভড এই ঘটনায়, সংক্ষুব্ধ, তার উপর আক্রমণ হয়েছে, তিনি তো একটা দাবি জানাতেই পারেন যে এইটার আমরা মনে করি যে ব্যবস্থা নেওয়াটা উচিত হবে, কারণ ব্যবস্থা না নিলে তো এই ঘটনাগুলো আরও বাড়বে এবং এগুলো অহেতুক আমাদের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি করছে। আমরা বরং নতুন বন্দোবস্তটাই হচ্ছে যে আমরা যার যার রাজনীতি করব, আমরা একে অন্যের উপর চড়াও হব না। কিন্তু এই যে আগ বাড়িয়ে চড়া হওয়া, এটাই কিন্তু সমস্যাটা তৈরি করলো, এবং এটাই পুরনো বন্দোবস্তের রাজনীতি, যেটা সার্জিস তার পোস্টে বলেছেন যে এই যে ছাত্রলীগ স্টাইলের রাজনীতি, আমরা আশা করবো যে ছাত্রদল এই 5 অগাস্টের পরে এই রাজনীতি করবে না। আমরা মনে করি তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই গণ অভ্যুত্থানে, তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের ওয়াসিম মানে আমাদের একজন শহীদ, আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধার সাথে, কিন্তু এই রাজনীতির প্যাটার্নটা বদলাতে হবে।
প্রতিদিনই কিন্তু পত্রপত্রিকায় ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপি রড ওখান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, অমুক জায়গায় যে গুলশানে গতকালকে যে ঘটনাটা ঘটলো এইচটি ইমামের বাসায় না, এইচটি ইমামের কোন পরিবারের কোনো সদস্যের বাসায়, ওখানে কে পুরো ঘটনাটা ছাত্র জনতার নামে কে ঘটিয়েছে? ওই জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং আরেক জায়গায় কুড়িগ্রাম না কোথায় দেখলাম যে জামায়াত ইসলামী নেতাকর্মীর উপর ইউএনওর অফিসে হামলা করেছে বিএনপির লোকজন। তাহলে এটা সারা দেশে করছে এবং বিএনপির তরফ থেকে এটা খুব সুন্দর একটা ডিফেন্স তারা বের করেছে, আমরা তো ভাই ব্যবস্থা নিচ্ছি। এবং তারা খুব গর্ব করে বলছে যে আমরা 3000-এর বেশি লোককে বহিষ্কার করেছি। এটা কি কোনো গর্ব করে বলার কথা? আপনার সংগঠনের এই 6-7 মাসে 3000-এর বেশি লোককে আপনার বহিষ্কার করতে হয়েছে চাঁদাবাজির কারণে। এগুলো রিপোর্টেড, যেগুলো রিপোর্টেড হয় না সেগুলোর কী অবস্থা আমরা জানি না। পাশাপাশি অন্তর্কন্দলের জের ধরে বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের 30+ নিহত হয়েছে এই 5 মাসে। সুতরাং বিএনপি সংস্কারের কথা বলছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু বিএনপিকে কিন্তু এই যে পুরনো স্টাইলের রাজনীতিটা বিএনপি করছে, বিএনপির অঙ্গ সংগঠনগুলো করছে, এখান থেকে তাদেরকে বের হয়ে আসা উচিত। কারণ বিএনপির অনেক দায়িত্বশীল একটা জায়গা আছে এই গণঅভ্যুত্থান পরের বাংলাদেশে। তারা সবচেয়ে বড় দল এবং তারাই মানে খুব বড় ব্যতিক্রম না হলে তারাই সামনে ক্ষমতায় যাবে জনগণের ভোটে। সুতরাং তাদেরকে, আমরা তো ভীত যে তারা ক্ষমতায় যাওয়ার আগে যে কাণ্ডগুলো নিজেদের সাথে করছে, এরপর ক্ষমতায় গেলে আমাদের সাথে তারা কি করবে। সুতরাং এই জিনিসগুলো তাদেরকে পরিষ্কার করতে হবে। আপনি যে বিষয়টি বললেন যে বিএনপির গত 7 মাসে 3000-এর মতো নেতাকর্মীকে তাদের বহিষ্কার করতে হয়েছে, তারা এটা বলছে। গণমাধ্যমে তো বেশ কিছু নিউজ গত কিছুদিন ধরে যেটি দেখছি, রাজশাহীর যেটি একটি বিষয়, মেডিকেল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দানকারী হিসেবে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকের একটি নিউজ আছে যে আরও 4 জনকে বহিষ্কার করা হয়েছে। তাহলে আপনারা কি বলবেন? আপনাদের উৎস তো আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই তো আসলে আপনারা আসলেন, আপনারা কি বলবেন? আপনাদেরও তো একই রকম অভিযোগ পাওয়া যাচ্ছে। একই রকম অভিযোগ, মানে ধরুন আমাদের বিরুদ্ধে কোথাও এরকম অভিযোগ আপনি পাইছেন যে পুরো বাজারটা নিয়ন্ত্রণ করতেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুরো বাজারে চাঁদাবাজি সিন্ডিকেট? কোথাও গিয়ে দা নিয়ে কোনো মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা বলছে যে আমার অনুমতি ছাড়া আমাকে চাঁদা দিয়ে এখানে বাজার করতে হবে? কোথাও বলছে যে আমার কালকে প্রোগ্রাম আছে, 50টা বাস না দিলে এই এলাকায় আমি বাস বন্ধ করে দেবো? হ্যাঁ, এই ধরনের, কিংবা আমাদের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না, এগুলো কিন্তু বলছে। আমাদের যে সমস্ত নাম আসছে, এবং আপনি দেখবেন, আপনি নিজেই বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করেছে এরকম। এখন সমন্বয় ঘটনাটা হচ্ছে কি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল এবং সবাই এখানে এসেছে এবং সবাই ছাত্র। এখন যে কেউ ছাত্র, এই যে গুলশানের মতো ছাত্র এই পরিচয় দিয়ে গিয়ে অনেক ঘটনা ঘটাচ্ছে। আমাদের এই ব্যাপারে অবস্থান খুব পরিষ্কার। যদি কারো, এই যেমন রাফির নামে একটা ঘটনা, চট্টগ্রামের রাফির নামে একটা ঘটনা মাঝখানে ছড়ালো যে তিনি 30 কোটি না 32 কোটি টাকা তিনি লুটপাট করেছে। পরে দেখা গেলো যে এটা একটা ভুয়া ফেব্রিকেটের একটা নিউজ থেকে এটা বের হয়েছে। আমাদের কথা খুব পরিষ্কার, যদি আমার নামে এই ধরনের কোনো অভিযোগ আপনি পান, মিডিয়া এটাকে নিউজ করুক এবং আমাকে গ্রেফতার করা হোক, পরিষ্কার। আর স্থানীয় পর্যায়ে কে কী করছে এগুলো দায়িত্ব তো, মানে এগুলো তো আমাদের কোনো সাংগঠনিক নির্দেশনা নাই যে আপনি এটা করেন। করলেই যে আপনি বললেন গ্রেফতার করেছে, একদম ঠিক কাজ করেছে। যারা এই কাজ করবে তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদের কোনো সাংগঠনিক পরিচয় দেখার কোনো দরকার নাই। কিন্তু যেন এরকম না হয় যে অন্যান্য রাজনৈতিক দল যেটা করতেছে, যে আমাদের কোনো লোককে গ্রেফতার করার আগে আমাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে কিংবা থানায় গিয়ে তারা ছিনিয়ে আনবে। এই কাণ্ডগুলো করলে দেশের আইন শৃঙ্খলা, একদিকে আমরা দোষ দেবো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ, আবার আরেকদিকে আমরা এই পুলিশ এই কাজ করলে, কালকে গতকাল শাহবাগের ঘটনাই দেখেন, হ্যাঁ, যে একটা লোক একটা মেয়েকে এরকম ঘটনা করলো, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তারপর গিয়ে আমি একটা মব তৈরি করে তাকে বের করে নিয়ে আসছি। এইগুলো ঘটতে দেওয়া যাবে না। এবং যারাই চাঁদাবাজি করবে তাদের আসলে নতুন বাংলাদেশে কোনো স্থান নাই। সংগঠনগতভাবে আমাদের অবস্থা খুব পরিষ্কার। জাতীয় নাগরিক পার্টি, তাদের তো এখন এই মুহূর্তে কোনো তৃণমূলে কোনো সাংগঠনিক কাঠামো নাই। জাতীয় নাগরিক কমিটি ছিল, তো আমরা সেগুলোকে মাইগ্রেট করে আনার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের স্রেফ একটা কেন্দ্রীয় কমিটি আছে এবং আমরা দ্রুত সাংগঠনিক বিস্তারটা করছি। এর আগ পর্যন্ত যদি কারণ কেউ আমাদের নাম ব্যবহার করে, আমরা বলবো যে অবশ্যই তাদের গ্রেফতার করবেন। কিন্তু আমাদের যদি কোনো পদধারী কিংবা সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু এখন ওই যে আমি যেটা বললাম যে বিএনপির 3000-এর বেশি, এইটার সাথে আপনি যে এই তুলনাটা খাটবে না, যে দুই একটা কথা শোনা যাচ্ছে সেটার সাথে এই যে মহামারী আকারে যে চাঁদাবাজি বিএনপির নামে আসছে এবং তারা ব্যবস্থা নিচ্ছে একের পর এক, এটার সাথে এটার তুলনা হবে না আর কি। এবং ছাত্ররা আসলে ওই জায়গায় ওই অবস্থায় নাই। জি স্যার, তুষার এবং কাজী জিয়াউদ্দিন বাসিত, আমরা আলোচনা করবো আরও, আমরা একটু বিরতি যেতে চাই। দর্শক, RICL স্টিল গণতন্ত্রের আলোচনা হচ্ছে, কেমন রাজনীতি দেখতে চাই, কথা বলছেন দুজন অতিথি। আরও আলোচনা হবে, সময় হলো একটি বিরতির, ফিরছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতি থেকে ফিরে আবারও আমন্ত্রণ RICL স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। কথা হচ্ছে কেমন রাজনীতি দেখতে চাই, এই প্রসঙ্গে উপস্থিত আছেন স্টুডিওতে দুজন অতিথি। আমার পাশেই রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত এবং তার পাশেই রয়েছেন জাতীয় নাগরিক পার্টি NCPর যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আমরা আবারও একটু আলোচনায় চলে যেতে চাই। কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনার কাছে যেটি জানতে চাই যে বিদ্যমান যে পরিস্থিতি চলছে, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রদলকে কতটা চ্যালেঞ্জে ফেলছে? ধন্যবাদ। আমি তার আগে
প্রশ্নের আগে আমি চলে যাচ্ছি আমার সহ আলোচক যেই কথাগুলো বলেছিল, ঢালাভাবে যেভাবে কথাগুলো বলছিল যে বিএনপি এই করে সে করে, এই করছে সেই করছে। আসলে আমরা যদি গতকালকের ব্যাপারটা দেখি, আহমেদ শাকিলের ক্যাম্পাসে সে থাকতেই পারে, এটা উনি বলছে কোইন্সিডেন্টলি না, অবশ্যই কোইন্সিডেন্টলি সে থাকতে পারে। সে যদি আপনার সাধারণ শিক্ষার্থীদের সাথে না যেত, এবং সে তো নিশ্চয়ই ওখানে তার ক্যাম্পাস বলেই সে উপস্থিত ছিল, সেই জায়গায় আমার সহ আলোচক কেন বলেছে আমি জানি না। আর ওই ঘটনাস্থলের কারণেই আমরা মূলত এই কথাটা বলছি যে ঘটনাস্থল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাশে ছিল, দ্যাটস ওয়াই আমরা বলছি যে আহমেদ শাকিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সাথেই ছিল। এবং যদি হামলার যদি কোনো উপযুক্ত তথ্য প্রমাণ থাকে, অবশ্যই আহমেদ শাকিলের ব্যাপারে সংগঠন আমাদের যে কোনো পদক্ষেপ নেবে। আর উনি বিভিন্ন কথা বলেছে, আমরা দেখেছি যে যখনই নাগরিক কমিটি বা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ফ্রেমে দাঁড়াচ্ছিল আপনার 5 আগস্টের পরে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রোগ্রাম করতে গিয়েছিল, এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনার ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে দুই পক্ষের মধ্যে। এমন অনেক ঘটনা ঘটেছে যে সমন্বয়করা গিয়েছে, প্রোগ্রাম না করে চলে আসতে বাধ্য হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন মাত্র শুরু করেছে, জাস্ট স্টার্টিং। আর বিএনপি তো 40 বছরের বেশি বছরের একটা সংগঠন, একটা অনেক ঐতিহ্য এবং অনেক কিছুই ধারণ করে এই দেশে, এবং স্বাধীনতা থেকে শুরু করে সব কিছুর সাথেই তো এই দলের নেতৃবৃন্দ জড়িত। তো সেই জায়গাটার মধ্যে যদি আমরা তাকাই, যে উনি বারবারই একটা কথা মেনশন করছে যে আমরা খুব গর্ব করে বলছি বিএনপি একটা সমুদ্র। এই সমুদ্র, আপনার সমুদ্রের মধ্যে মাছ যেরকম ঝাঁকে ঝাঁকে থাকে, আবার অনেক মাছ একটু ছুটে ছুটে যায় তারা বিভিন্ন জায়গায়। বিএনপির এই সমুদ্রের মধ্যে কেউ ভুল করতেই পারে, আর ভুল করার সাথে সাথেই তো জিরো টলারেন্স। এবং আমরা গর্ব করে বলছি না, আমরা যে সাংগঠনিক পদক্ষেপ নিতে পারি, এবং সকলের সামনে যেই কোনো পর্যায়ের নেতা হোক, বিএনপির যেই কোনো পর্যায়ের নেতা, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন, এভরিহোয়ার আমাদের পার্টি কিন্তু পদক্ষেপ নিচ্ছে। একটা বিশাল একটা সমুদ্রের মধ্যে আপনার যদি 3000 কি খুব বেশি অন্যায়ের ম্যাসাকার হয়ে যেতে বাংলাদেশে 5 আগস্টের পরে, যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 আগস্টের দিনই বক্তব্য না রাখতেন যে সাম্য, উদারতা এবং ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে হবে, সকলের মন জয় করে রাজনীতি করতে হবে, কোনো ধরনের হিংসা প্রতিহিংসার শিকার যেন কেউ না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। এই ম্যাসাকার কি হয়েছে? আপনি বিভিন্ন ফ্যাসিজমের সময় আপনি দেখেছেন, বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছে যে আমরা ক্ষমতা হারালে পালাতে পারবো না, আমরা ক্ষমতা হারালে টিকতে পারবো না, একটা অনেক 2 লক্ষাধিক মানুষ মারা যাবে, এরকম কোনো ঘটনা ঘটেছে? যেই দল 16 বছর একটা ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষদেরকে ভিতরে সঞ্চারিত করেছে যে আসলেই স্বৈরাচারী হাসিনা তখন ফ্যাসিস্ট ছিল, তারা স্বৈরশাসক ছিল, যেখানে 14 নির্বাচনে আপনার বিনা ভোটের নির্বাচন হয়েছে, 18 নির্বাচনে ভোট চুরির নির্বাচন হয়েছে, আর 23-24 নির্বাচনে আপনার ঢামি নির্বাচন হয়েছে। এই জায়গাগুলো সাধারণ মানুষকে অ্যাওয়্যার করছে তো বিএনপি। তো বিএনপির মতো এত বড় একটা দল, সেই ক্ষেত্রে এত গুম খুন নির্যাতনের শিকার হয়েছে প্রতিটি নেতাকর্মী। আপনি অসংখ্য নেতাকর্মী এখনো পঙ্গুত্ব বরণ করে আছে। আপনি আমাদের অনেক সহযোদ্ধা পৃথিবী থেকে চলে গেছেন নির্যাতনের শিকার হয়ে, ঘুমের শিকার হয়ে, খুনের শিকার হয়ে। তো সেই জায়গায় বিএনপির মতো একটা দল এইরকম কোনো ম্যাসাকার না ঘটিয়ে এখনো সুন্দরভাবে রাজনৈতিক করছে, কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা সাম্য এবং মানবতার ভিত্তিতে রাজনীতিটা করতে হবে, এবং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। রাজনৈতিক পরিবর্তন ঘটছে। আপনি 3000 নেতাকর্মী, এটা আমরা গর্ব করে বলার মতো বিষয় আছে? একটা সমুদ্রের মধ্যে মাত্র 3000, এটা যারা এবং যারা এটাতে আপনি কিছু লোক আছে সুবিধাভোগী, তারা অন্যায় করে আর নাম হয় বিএনপির। আপনি ইনভেস্টিগেশনে যান। আর গতকালকে আহমেদ শাকিলের ব্যাপারে অনেকভাবে যেভাবে সার্জিস আলম লিখেছে, সেই লেখাটার প্রেক্ষিতে আজকে তাহমিদ যে সংবাদ সম্মেলন করেছে, সে তো বলেছে এখানে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। সে তো স্পষ্ট করে সংবাদ সম্মেলনে বারবারই বলেছে এখানে ছাত্রদলের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তো এক ভিকটিম যদি এই কথা বলে, সেখানে আমরা ছাত্রদলকে ঢালাভাবে যেভাবে দোষারোপ করতে পারি, এনসিপির যে মুখ্য সংগঠক সার্জিস আলম বড় বিভিন্ন সময় কিছু আচরণ করছে, যে আচরণগুলো যেমন কয়েকদিন আগে বলেছিল যে মানে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা মুখে আনবে না। এটা তো স্বৈরাচারী একটা মনোভাব। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো বিভিন্ন উপায়ে বিভিন্ন পর্যায়ে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সামনে ছিল, আমরা সকল ছাত্র সংগঠনই ছিলাম, কিন্তু নেতৃত্বে ছিল যেন ওদেরকে ট্যাগ না দিতে পারে, এরা যারা ছিল, তো যারা বিভিন্ন পর্যায় থেকে এসেছে, তারা কিন্তু সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যেই বিভিন্ন সময় কিন্তু ফ্যাসিলিটিস নিয়েছে, এর অনেক কিন্তু উদাহরণ আছে যে সরকার তাদেরকে কোঅপারেট করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে পুলিশ প্রোটোকল দিয়েছে, তাদের প্রোগ্রামের জন্য গাড়ি দিয়েছে, এরকম অনেক কিছু কিন্তু হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু আরো ধৈর্যশীল হতে হবে। রাজনীতি একটা ধৈর্যের জায়গা। রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জন্য করতে হবে। রাজনীতি শুধু আমিত্ব দেখালে হবে না। আমি স্টেট না,
আমরা সবাই মিলে একটা স্টেট হব। জি বাসিত, আমরা একটু রাজনীতিতে ফিরবো। আমি একটু আপনার সমালোচক সরওয়ার তুষার আপনার কাছে একটু ফিরতে চাই, একটু মূলধারা রাজনীতি এবং ছাত্র রাজনীতি দুটিকে একটু মিলন ঘটিয়ে আমি একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি 9 দফা দাবি জানিয়েছিল, যেখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটি কথা ছিল। পরবর্তীকালে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় অধিকাংশ তাদেরকে নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদটি গঠিত হয়েছে। পরস্পর বিরোধী অবস্থান তৈরি হলো কিনা? না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে মানে যারা অভ্যুত্থানের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছিলেন সেই সাবেক সমন্বয়করা একটা নতুন ছাত্র সংগঠন করেছে। ছাত্র সংগঠন থেকে আরেকটা ছাত্র সংগঠন তারা করেছে, কারণ তারা মনে করেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া ঢুকে গেছে, তারা ছাত্র রাজনীতিটাই করতে চায়, ফলে তারা একটা নতুন ছাত্র রাজনীতি শুরু করেছে। এবং তারা তো অন্য কোনো এমন না যে মাদার সংগঠন আছে তাদের, ফলে এটা এখানে লেজুর ভিত্তির কোনো প্রশ্ন নেই আমি মনে করি। বরং এটা তারা পরিষ্কার করেছে শুরু থেকেই যে আমরা ছাত্র রাজনীতিটাই করতে চাই, লেজুর ভিত্তিক কোনো মানে তারা বলেছে যে আমরা ওভারঅল ছাত্র রাজনীতির বিরুদ্ধে না, কারণ আমরা নিজেরা একটা ছাত্র সংগঠন, আমরা কি বলে এটাকে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে। তো এটা তাদের দিক থেকে পরিষ্কার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল করার ইতিহাসটা তো আলাদা, এমন না যে রাজনৈতিক দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জন্ম দিয়েছে, বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বা নেতৃত্বে একটা বাংলাদেশে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, আমি যার সদস্য। তো সেইটা তো একটা আলাদা কনটেক্সট আর কি, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অন্য ছাত্র সংগঠনের সাথে তুলনা করা যাবে না। তারা একটা গণ অভ্যুত্থানের মধ্যে ছিল এবং তাদের একটা রাজনৈতিক দল করার আকাঙ্ক্ষা ছিল, তারা সেটা করেছে আর কি। তাহলে এনসিপি কি বিশেষণ যুক্ত বা বিশেষণবিহীন যেভাবেই বলি ছাত্র রাজনীতির পক্ষে না বিপক্ষে? ডেফিনেটলি ছাত্র রাজনীতি থাকতে হবে। ছাত্র রাজনীতি ছাড়া তো বাংলাদেশে মানে একটা বাংলাদেশের প্রধান ক্রাইসিস তো হচ্ছে ছাত্র রাজনীতি নাই, ডাকসু নাই, সাকসু নাই। তবে আমরা শুধু ছাত্র রাজনীতির কথা বলি না, আমরা বলি যে আপনি ছাত্র রাজনীতি থাকবে, একটা বিশেষ ছাত্র সংগঠন বা সরকারি ছাত্র সংগঠন ক্যাম্পাস দখল করে রাখবে, হলগুলোতে টর্চার হবে, এদিকে ছাত্র সংসদ নির্বাচন হবে না। আমরা এই ধরনের ছাত্র রাজনীতি চাই না। আমরা বলছি যে ছাত্র রাজনীতি হবে, ইন্ডিপেন্ডেন্ট ছাত্র রাজনীতি হবে এবং নিয়মিত ভিত্তিতে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার, কারণ এর মধ্যে দিয়ে নেতৃত্বের বিকাশ ঘটবে, এর মধ্যে দিয়ে পরিবারতন্ত্র অবসান করবে। বাংলাদেশে যে পরিবারতন্ত্রের রাজনীতি আছে এর প্রধান একটা কারণ হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য থেকে নেতা উঠে আসছে না। সর্বশেষ একটা নির্বাচন হয়েছে আওয়ামী লীগ আমলে, যেখান থেকে নুরুল হক নূর বের হয়ে এসছেন, এরপর তার কোনো, এবং এখান থেকে অনেক নেতা বের হয়ে এসছেন, আক্তার সহ অনেকে বের হয়ে এসছেন, কিন্তু এরপরে তো আর কোনো নির্বাচন হচ্ছে না। নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে হওয়া দরকার, কিন্তু সেখানেও অনেকগুলো ঝামেলা, অনেক সংগঠনের নাম আসছে তারা নির্বাচনটা কেউ চায় না এরকম ব্যক্তি রয়েছে। আমরা ফিরবো আপনার কাছে আবার। আমি একটু কাজী জিয়াউদ্দিন বাসিত আপনার কাছে যে জানতে চাই যে খুব কাছাকাছি সময়ে এই গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং জাতীয় নাগরিক কমিটি এনসিপি আত্মপ্রকাশ করেছে, উৎসমূল একই বলা চলে, যদিও গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু বলছে যে তারা কোনো দলের অঙ্গ সংগঠন হবে না। এই দুটো অংশের মধ্যে কোনোই সম্পৃক্ততা থাকবে না, এরকম মনে করেন কি? মনে করছি না, কারণ একটা সময় একটা আরেকটার পরিপূরক হয়ে যাবেই। যে কারণ ওনার আমার সহ আলোচকের কথাও স্পষ্ট, কারণ ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন করে কিন্তু ছাত্র রাজনীতি বিকশিত হবে, এটাই বাস্তবতা। কারণ ছাত্র রাজনীতি না থাকলে আগামী প্রজন্ম রাজনীতিতে আসতে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তো সেই ক্ষেত্রে ছাত্র রাজনীতির জন্য যে কোনো সংগঠনেরই, যে কোনো বড় দল বলেন, যে কোনো দলেরই ছাত্র সংগঠনটা থাকবে। সেই ছাত্র সংগঠনকে কীভাবে পরিচালিত হবে সেটা তো ছাত্র সংগঠন নেতৃবৃন্দ এবং হচ্ছে ওই যেই দলের ছাত্র সংগঠন তারাই নির্ধারণ করবে। তো সেই ক্ষেত্রে যেভাবে পরিচালিত করবে সেভাবেই তারা পরিচালিত হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন যেটি করতে চেয়েছিলাম শুরুতেই, বিদ্যমান যেই অবস্থা চলছে রাজনীতির ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে বলেন বা শহর কেন্দ্রিক বলেন, যেই নতুন মতাদর্শটি এসেছে বাংলাদেশে জুলাই আগস্টের মধ্য দিয়ে, এই যেই গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, বিএনপি এবং ছাত্রদল তাদেরকে আসলে তৃণমূলে কতটা চ্যালেঞ্জে ফেলছে? রাজনীতি করা সবসময় চ্যালেঞ্জিং, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা প্র্যাকটিস। তো এনসিপি আসবে, আরও অনেক দল আসতেই পারে। গণতান্ত্রিক দেশে যে কোনো দলের আত্মপ্রকাশ ঘটতেই পারে, তাই বলে আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেব না। আমরা তাদেরকে মনে করব যে তারাও এই দেশের স্টেক হোল্ডার হবে, তারাও ওই রাজনৈতিক দলগুলো এই দেশে একদিন শাসন করতেও পারে। তো সেক্ষেত্রে আমরা সবসময় উৎসাহ জানাই, রাজনীতিটাই চ্যালেঞ্জিং। তো তাদের কারণে যে আমরা চ্যালেঞ্জে পড়ছি তা না, আমরা আমাদের কার্যক্রম করে যাচ্ছি, আমরা আমাদের রাজনৈতিক চর্চা করে যাচ্ছি, আমরা আমাদের রাজনৈতিক চর্চার মধ্যেই চর্চাটাকেই অব্যাহত রাখবো বলে আমরা বিশ্বাস করি। জি, সরওয়ার তুষার আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা রাজনৈতিক দল হিসেবে আসলে আত্মপ্রকাশ করেছেন, আপনাদের সামনে রয়েছে অন্যতম বৃহৎ দল বিএনপি, আরও বেশ কয়েকটি পুরনো রাজনৈতিক দল আছে, নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যাই প্রায় 48। তো এই যে এতগুলো রাজনৈতিক দল রয়েছে, তাদের তৃণমূলেও একটি বড় শক্তির জায়গা রয়েছে, আপনারা তৃণমূলকে কিভাবে গুছাচ্ছেন বা আপনাদের পরিকল্পনা কি? আমরা তো জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে, আপনি জানেন যে আমাদের প্রায় 400 থানা কমিটির মতো ছিল।
তো সেগুলো এখন মাইগ্রেট হয়ে এখানে আসবে। ফলে আমি মনে করি যে ইতিমধ্যে একটা তৃণমূলে খুব, আমি বলবো না যে আমরা বিএনপির ওই স্তরটা পৌঁছে গেছি, কিন্তু আমাদের নতুন সংগঠন হিসেবে 5-6 মাসের মধ্যে আমাদের একটা বেশ ভালো ভিত্তি তৈরি হয়েছে, যেটা আমরা এই রোজার মধ্যে সাংগঠনিকভাবে আরও পরিকল্পনা করছি এবং রোজার পরে এটাকে আরও সারা দেশে কীভাবে ছড়ানো যায় সেই চেষ্টা করছি। এবং ইতিমধ্যেই সারা দেশ থেকে বিশেষত তরুণরা তারা আমাদের সাথে যোগাযোগ করছে যে তারা কীভাবে এই সংগঠনে যুক্ত হবে, এটা তারা একটা পদ্ধতি আমাদের কাছে জানতে চাচ্ছে। ফলে আমি মনে করি যে এই সংগঠন, নতুন যে ছাত্র সংগঠন, নতুন যে রাজনৈতিক দল আমাদের, এটার ব্যাপারে যে মানুষের একটা আগ্রহ আছে, এইটা সামনে আমাদেরকে আরো দ্রুত এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে। ছোট্ট একটি বাক্যে আপনার কাছে উত্তর জানতে চাই। আমি বলছিলাম যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে অনেক পুরনো, অনেকদিন ধরেই তারা রাজনৈতিক চর্চা করে আসছে, তৃণমূলে তাদের কাছ থেকে সহযোগিতা কেমন পাচ্ছেন, চ্যালেঞ্জে কেমন পাচ্ছেন? সহযোগিতা পাবো না আমরা, কিন্তু আমাদের আরো আশঙ্কা আছে যে চ্যালেঞ্জ তো অবশ্যই, তারা তো চ্যালেঞ্জ ফিল করবে এবং তারা বাধাও দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আমরা কিন্তু জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে থেকে বাধা পেয়েছি। বরিশালের ঘটনা আপনারা জানেন যে আমাদের একটা ছোট্ট কর্মী সভা বিএনপি সেখানে করতে দেয়নি, হামলা করেছে আমাদের ডাক্তার মিতু, যিনি এখন যুগ্ম সদস্য সচিব, তার ইয়েতে। পরে সেখানে বিএনপিকে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি নাই সংগঠন ওই বিএনপি নেতার বিরুদ্ধে। ফলে চ্যালেঞ্জ আমরা মনে করি সামনেও আসবে, শুধু বিএনপি না, এক্সিস্টিং সকল দলই এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে। তো আমি মনে করি যে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে, কিন্তু যেন বাধা না দেয়, কারণ বাধা দিলে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হবে। এর চেয়ে যে নতুন শিশু এসেছে সে স্পেস তৈরি করে নেবে, তাকে কোনোভাবে আটকানো সম্ভব হবে না। ওইটা তারা তাদের দিক থেকে যদি করতে দেয়, সেটাই বরং গণতন্ত্রের জন্য ভালো হবে। জি, সরওয়ার তুষার এবং কাজী জিয়াউদ্দিন বাসিত, আমরা আবারও বিরতি নিব, বিরতি থেকে ফিরে আরো আলোচনা করব। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে কেমন রাজনীতি দেখতে চাই বিষয়ে আলোচনা হচ্ছে, একটি বিরতিতে যাচ্ছি, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি কেমন রাজনীতি দেখতে চাই এই বিষয়ে। আমাদের সাথে দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমার পাশেই রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত এবং তার পাশেই রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। আমরা আলোচনায় ফিরতে চাই। আমরা এই পর্বে শুরুতেই আলোচনায় যেতে চাই সরওয়ার তুষার, আপনার মাধ্যমে যেটি প্রশ্ন, আমরা একটু রাজনীতির দিকে এগিয়ে যেতে চাই। একই আন্দোলন এবং একই উৎস থেকে গড়ে ওঠায় এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতিতে কতটা অবদান রাখবে, যেখানে বাংলাদেশের এখন পর্যন্ত যে রাজনৈতিক ইতিহাস ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য? না, ডেফিনেটলি। এবং বিশেষত আমি মনে করি যে এই দুটো সংগঠনই, যদিও তারা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সংগঠন, বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাখতে শুরু করেছে। এটা তারা এখনই রাষ্ট্র ক্ষমতায় গেছে কিনা বা কবে যাবে এটা দিয়ে বুঝতে পারবেন না। তারা ইতিমধ্যেই যে নতুন বক্তব্য হাজির করেছে, এটা একটা গুণগত ইম্প্যাক্ট তৈরি করেছে। এখন বাংলাদেশের মেইন স্ট্রিম দলগুলোকে, যারা শুধুমাত্র নির্বাচনের মধ্যে থেকে ক্ষমতায় যাওয়াটাকেই রাজনীতি মনে করে, তারাও কিন্তু সংস্কার সহ অনেকগুলো কথা বলার চেষ্টা করছে, বা পরিবর্তনটা তাদেরকে মেনে নিতে হচ্ছে। এটা ছাড়া এখন রাজনীতি করাটা কঠিন হবে। এবং তাদের কারণে এখন আপনার একটা নতুন বন্দোবস্তের যে কথাটা তারা বলতেছে, এইটার কারণে একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি ভাষায়, কিংবা প্রত্যেকটা সংগঠন, যেটা ধরেন বিএনপির দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিও এই নতুন সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে রাজনীতি করতে চাচ্ছে, যেটা একটা খুবই ভালো জিনিস। অন্যান্য দলও, অনেকের মধ্যে অনেক ধরনের দ্বিচারিতা আছে কিংবা অনেক সমস্যা হচ্ছে, এবং পুরোপুরি আগেরটা থেকে বের হয়ে আসাটা হুট করে সম্ভব না, সেটা আমরা বুঝি। এই সব কিছু মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমি মনে করি যে এই দুটো সংগঠন যদি চলতে থাকে, তাহলে তারা যেমন অন্য সংগঠন দ্বারা প্রভাবিত হবে, অন্য সংগঠনগুলো, এক্সিস্টিং সংগঠনগুলো তাদের দ্বারা প্রভাবিত হবে, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ভালো। তবে যেটা আমাদের সবারই খেয়াল রাখতে হবে যে আগের যে হানাহানির রাজনীতি, এটা থেকে আমাদের এনিহাও সরে আসতে হবে, কারণ বাংলাদেশের জনগণ এগুলোর দ্বারা বীতশ্রদ্ধ এবং এই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। ফলে হানাহানি রাজনীতি, কি নিজের দলের ভেতরে কি অন্য দলের সাথে, এই রাজনীতি আর বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। এটা সবাইকেই ভাবতে হবে। আমি পুরনো রাজনৈতিক দলগুলোকে যেমন ভাবতে হবে, নতুন রাজনৈতিক দল, আমার নিজের সংগঠনও এই রাজনীতিতে যদি কোনোভাবে জড়িয়ে পড়ে, তাহলে আসলে ভালো করতে পারবে না। এই দিক থেকে আমরা খুবই হুঁশিয়ার আছি যে আমরা যেন একটা নতুন ধরনের গায়ের জোরের রাজনীতি যেটাকে বলে, এটা যেন আমাদের না করতে হয়, বরং একটা গঠনমূলক রাজনীতি জনগণের পক্ষে থেকে সবসময় এই রাজনীতিটা আমরা করতে চাই। আশা করি আমরা সেটা করতে পারবো। একটা লম্বা সময় রাজনৈতিক চর্চায় তো সাধারণ মানুষের রাজনীতির প্রতি আস্থাহীনতার এক ধরনের অভাব আছে। রাজনীতি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বীতশ্রদ্ধতাও রয়েছে। আপনারা সেখান থেকে কিভাবে ফিরিয়ে আনবেন? আপনি দেখবেন যে বিশেষত 24শে জানুয়ারির পরে ওই যে দামি নির্বাচনকে কেন্দ্র করে যে আন্দোলনটা ছিল, এটার বিরুদ্ধে এই আন্দোলন ফেল করার পরে একটা চরম নৈরাশ্য ছিল সমাজের মধ্যে, যে আর কোনো কিছু হবে না, আর কোনো, এমনকি অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন, ঠিক আছে। কিন্তু এরপরে এই গণঅভ্যুত্থানের পরে রাজনীতির প্রতি বাংলাদেশের মানুষের যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তরুণদের বিশেষত, এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কথাই ভাবেন, যে তারা এখন রাজনীতিতে ঢুকতে পারছে না, এই জন্য তাদের অনেক ধরনের অভিযোগ। এটা একটা খুবই ভালো ঘটনা যে বাংলাদেশ আবার জনগণের স্টেকটা অনেক বেড়ে, আমরা তো স্টেক হোল্ডার কথাটা বলি, জনগণ একটা স্টেক হিসেবে অনেক বড় একটা জায়গা পেয়ে গেছে এবং তারা মনে করছে যে তাদের যে অধিকারগুলো, এবং দেখবেন এই পাওয়া থেকে, এই যে এন্টাইটেলমেন্ট, এটা থেকে
অপ্রীতিকর ঘটনাও ঘটছে, যে কোনো একটা জায়গায় গিয়ে হানা দেওয়া এবং তারা মনে করছে সকল কিছুই তারা করতে পারে। এইটা হয়তো আমাদেরকে ঠিক করতে হবে আস্তে আস্তে, যে আপনি এখন আর আইনের ব্যাপারগুলো নিজের হাতে তুলে নিতে পারেন না। কিন্তু ঘটনাটা কিন্তু ওই যে মানুষ মনে করছে যে আমি অনেক বেশি এম্পাওয়ার্ড হয়ে গেছি, মানুষের এই এম্পাওয়ারমেন্টটা আছে, এখন এই এম্পাওয়ারমেন্টটাকে একটা পজিটিভ চ্যানেলে আমাদেরকে নিয়ে যেতে হবে আর কি। এটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিএনপি সহ, নতুন এনসিপি সহ সকল রাজনৈতিক দলের এটারই একটা বড় চ্যালেঞ্জ, যে তারা জনগণের যে একটা এম্পাওয়ারমেন্ট তৈরি হয়েছে এটাকে কিভাবে একটা রাইট ট্র্যাকে তারা রাখবে। জি স্যার তুষার, ধন্যবাদ আপনাকে। আমি কাজী জিয়াউদ্দিন বাসিত আপনার কাছে একটু জানতে চাই যে দুটো প্রশ্ন রাখবো, প্রথমে একটু সংক্ষেপে আপনি উত্তর দিবেন। একদিকে রাজনৈতিক সংগঠন তৈরি করা, অর্থাৎ এনসিপির কথা বলছি, আবার অন্যদিকে তাদেরই উৎসমূলের যেই ভিন্ন ভিন্ন কিছু প্ল্যাটফর্ম, দুটি বা তিনটি যেভাবেই বলুন, অরাজনৈতিক রাখা, এই পুরো প্রক্রিয়ার মধ্যেই আসলে আপনারা কোনো রাজনীতি দেখেন কিনা? আসলে আমরা তো 5 আগস্টের পর থেকেই দেখছি বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ব্যানারে ওই ব্যানারে দল আসবে, অবশ্যই আত্মপ্রকাশ ঘটেছে। এবং এই যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটাকে একটা সময় সবাই বলেছিল যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এবং আমরা বিভিন্ন বিষয়, যেমন আপনি জানেন, আমরা একসাথে প্রায় 36টা টিম সারা বাংলাদেশের 64 জেলার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোতে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা অনেক সময় দেখা যায় যে বৈষম্য বিরোধীরা তারা নন পলিটিক্যাল অর্গান হিসেবে এবং তাদের সাধারণ শিক্ষার্থী সেজে তারা কিন্তু একটা সময় আমাদেরকে চেষ্টা করেছে যে আমরা প্রোগ্রাম না করি বা ছাত্র রাজনীতি না থাকুক। তো তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি কিন্তু সেই বৈষম্য বিরোধী যারা এই কাজগুলো করেছে তারা কিন্তু আজকে রাজনৈতিক দল করেছে। তো সেই ক্ষেত্রে যে অরাজনৈতিক বলে যে সংগঠনগুলো আছে সেইগুলো এক সময় হয়তোবা হতে পারে, হয়তোবা। এবং আমি তো দেখতেছি যে আপনার যেদিন এনসিপির আত্মপ্রকাশ ঘটেছে সেদিন নাগরিক ছাত্র সংসদ ওই প্রোগ্রামে উপস্থিত ছিল, আমরা একটা বড় ব্যানার বিভিন্ন মিডিয়াতে দেখেছি। তো সেক্ষেত্রে একটা আরেকটার পরিপূরক এটা কখনো অরাজনৈতিক থাকবে বলে আমার মনে হচ্ছে না। তাদের যত সংগঠন আছে সেইগুলো একদিন একটা সময় রাজনীতিতে আসতেও পারে। এরকম আমাদের বড় দল, আমাদের যে বিএনপির অনেক সংগঠন আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, এটা থাকতে পারে। আবার সেই সংগঠনগুলোর যারা দায়িত্ব নিচ্ছে তারা আবার রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে। জি, শেষ প্রশ্নটি আপনার কাছে জানতে চাই, যেটি স্যার তুষারকে আমি জিজ্ঞেস করেছিলাম। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছাত্রদের অবদান অনস্বীকার্য। যতগুলো ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে বড় বড় এই রাষ্ট্রের ব্যবস্থার জন্য ছাত্ররাই সামনে থেকে ভূমিকা রেখেছে। জুলাই আগস্টের ঘটনাক্রমকে যদি সামনে রাখেন, সেক্ষেত্রে আগামীর যে মূল রাজনীতির সাথে ছাত্রদের কি ধরনের সম্পৃক্ততা দেখতে চান আপনি, আপনার দল, আপনার ছাত্র সংগঠন? হ্যাঁ, আমরা ছাত্র সংগঠন হিসেবে তো অবশ্যই এই কাজটা অবশ্যই করব যে আগামীতে সুন্দর সেই শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ছাত্রদলের যত দায়িত্ব গ্রহণ করতে হয় প্রতিটি ক্যাম্পাসে সেই দায়িত্বগুলো গ্রহণ করবে। এবং জুলাই আগস্টের পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি কিন্তু ব্যাপক আমূল পরিবর্তন ঘটেছে। আপনি বিভিন্ন বিষয়ে যদি অবজার্ভ করেন, আপনাদের কানে যদি এসে থাকে, ছাত্রদল এমন এমন সুন্দর কাজ করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয় সুন্দর সুন্দর কাজ করছে যেগুলো প্রশংসনীয়। তো সে সার্বিক ক্ষেত্রে আপনি যদি দেখেন, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করছে, বিভিন্নভাবে তাদের কার্যক্রমকে বেগবান করার জন্য। এবং রাজনীতি সম্পর্কে যে একটা কালচার সৃষ্টি হয়েছিল, ফ্যাসিস্টটা করে গেছে শেখ হাসিনার ছাত্রলীগ, যে তারাই শুধু একমাত্র সংগঠন, সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে কিন্তু একটা কম্পিটিটিভ রাজনৈতিক প্ল্যাটফর্মে কিন্তু চলে যাচ্ছে। প্রতিটি সংগঠন এখন ক্যাম্পাস উন্মুক্তভাবে চলতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে প্রতিটি আমাদের যে ছাত্রদলের ভূমিকা, এই ভূমিকা অব্যাহত থাকবে, অতীতেও যেমন ছিল, এবং আরও সেটাকে আরও গঠনমূলক, বুদ্ধিভিত্তিক, মেধাভিত্তিক এবং সেই রাজনৈতিক সুন্দর চর্চার মাধ্যমে ছাত্রদল এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আপনার সহ আলোচক একটি বিষয় বললেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সেই জায়গাগুলোতে আসলে ছাত্রদল কি ভূমিকা রাখতে পারে, কি রাখবে ভবিষ্যতে? ছাত্র সংসদ নির্বাচন তো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেরই দেওয়া উচিত, কিন্তু আমরা যদি দেখি যে এখনও কিন্তু ফ্যাসিস্টদের দোসররা কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আছে। আপনি নতুন পলিসি মেক করে, নতুন একটা রোড ম্যাপ তৈরি করে তারপর আপনি ছাত্র সংসদ নির্বাচনে যান, এবং ছাত্রদল সেটাকে স্বাগত জানাবে এবং জানাচ্ছে। বারবারই আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে বলে আসছে যদি একটা সুন্দর রোড ম্যাপ এবং সুন্দর পলিসি মেকিংয়ের মাধ্যমে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, তাহলে অবশ্যই ছাত্রদল সেটাকে স্বাগত জানাবে এবং ছাত্রদল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে রাজনীতি করবে। জি, আপনার কাছে একদম খুব সংক্ষেপে জানতে চাই, ছাত্র সংসদ বিষয়ে কথা হচ্ছে যে ভবিষ্যতের রাজনীতি
ব্যক্তিত্ব তৈরি উঠে আসবে ছাত্রদের মধ্য থেকেই, এরকমই প্রত্যাশা যারা জাতির সামনে থাকে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আসলে কি ধরনের ভূমিকা চান আপনি বিদ্যমান রাজনৈতিক? না, ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন হতে হবে, কিন্তু এটা ওনারা যেটা বলছেন যে কিছু জিনিস আছে যেগুলো ঠিক করে করতে হবে, কিন্তু এটা ঠিক করার জন্য খুব বেশি সময় নেওয়া উচিত না। এটা ঠিক করে দ্রুততম সময়ের মধ্যে কারণ যেই শূন্যতাটা আছে এই শূন্যতাটা কাটাতে হবে। আবার দেখবেন যে এই যে আমরা যখন জাতীয় রাজনীতি ক্ষেত্রে বলছি যে সংস্কার করে নির্বাচন দেন, তখন কিন্তু আবার এটা বিরোধিতা করা হচ্ছে, ঠিক আছে? ফলে এটা সবার যার যার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান একরকম, জাতীয় রাজনীতি ক্ষেত্রে আরেক রকম। এটা হয়, এটা হচ্ছে যার যার রাজনীতির জায়গা থেকে আসছে, অসুবিধা নেই। কিন্তু যেটা ফান্ডামেন্টাল যে চেঞ্জগুলো দরকার সেগুলো করেই নির্বাচন দেওয়া উচিত, এবং ছাত্র সংসদ নির্বাচনটা দ্রুততম সময়ের মধ্যে এবছর হয়ে যাওয়া উচিত ছিল। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে তারা কাজ করছে, আশা করব যে তারা দ্রুততম সময়ের মধ্যে দিয়ে দেবে। জি, আমরা শেষ করবো আজকের আলোচনা। কাজী জিয়াউদ্দিন বাসিত এবং সারওয়ার তুষার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, একটি সহাবস্থানের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের যে স্বপ্ন জুলাই আগস্ট পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে জন্ম নিয়েছে, সেটি প্রতিষ্ঠা পাক দেশের বিদ্যমান সবগুলো মতাদর্শ মধ্যকার ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে, সেই প্রত্যাশা শেষ করছি আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।